হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সার্থক এডুকের ইউটিউব চ্যানেল। ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আপকামিং এসসিইআরটি আসামের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের যে প্রি এন্ট্রি টেস্ট অর্থাৎ ভর্তি পরীক্ষা 2024 অনুষ্ঠিত হতে চলেছে, এই পরীক্ষার জন্য বাংলা ভাষা থেকে ইউনিট 2 অর্থাৎ ইম্পর্টেন্স অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং মানে ভাষা শিক্ষণের প্রয়োজনীয়তা, এই টপিক থেকে 15টি গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। ভিডিওটি তাই আপনাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভিডিওকে প্লিজ আপনারা শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি যে সমস্ত কোয়েশ্চেন আপনাদের জন্য পিক করেছি, এই কোয়েশ্চেনগুলি দেখার পর আপনি এক অনুমান পেয়ে যাবেন যে কী ধরনের প্রশ্ন এই টপিক থেকে বাংলা ভাষায় আসার সম্ভাবনা রয়েছে। মনে রাখবেন, আপনাদের যে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের ভর্তি পরীক্ষা, এই পরীক্ষার প্রশ্নপত্র আপনাদের দেওয়া হবে না। তাই এক্স্যাক্টলি এটা বলা মুশকিল যে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। আপনারা পরীক্ষার হলে অ্যাপিয়ার করার পর সেটা জানতে পারবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং চ্যানেলে প্রথমবার আপনি ভিডিও দেখলে ভিডিওকে লাইক করার সাথে সাথে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করি আজকের এমসিকিউগুলি। কোয়েশ্চেন নাম্বার 1 দেখুন, ভাষাগত দক্ষতার অর্থ হলো। ভাষাগত দক্ষতা যখন আমরা বলবো, তখন এটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে কোনো এক ছাত্র বা ছাত্রী সে কোনো এক নির্দিষ্ট ভাষাকে কতটুকু ভালো করে বুঝতে পারছে, বোধগম্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, ও কতটুকু ভালো করে বলতে পারছে, পড়তে পারছে। ঠিক আছে, তো অপশনগুলি কি বলছে দেখুন। অপশন ক, শ্রবণ দক্ষতার বিকাশ। শুধুমাত্র শ্রবণ দক্ষতার বিকাশ ভাষাগত দক্ষতার অর্থ নয়। ক অপশন কারেক্ট হবে না, কাট করে দেই। অপশন খ বলছে শ্রবণ, কথন, লিখন ও পঠন দক্ষতার বিকাশ। ইয়েস, ভাষাগত দক্ষতার অর্থ হলো শ্রবণ, কথন, লিখন ও পঠন দক্ষতার বিকাশ অর্থাৎ LSRW। কেননা আমরা যে কোনো ভাষাকে ভালো করে কখন শিখতে পারি, যখন আমরা এই চারটি প্রসেসের মধ্য দিয়ে যাই তখন। ঠিক আছে, তো খ হয়ে যাবে শুদ্ধ উত্তর। বাকি অপশনগুলি আমরা আর দেখব না। এবার 2 নম্বর প্রশ্ন দেখুন, দি আর্টিকুলেট ম্যানুয়াল। এটা ম্যানুয়াল হয়ে গেছে, এখানে ম্যামেল হবে। ঠিক আছে, বইটি কার লেখা? মনে রাখবেন, দি আর্টিকুলেট ম্যামেল বইটি লিখেছেন অ্যাটকিসন। এখানে গ হয়ে যাবে শুদ্ধ উত্তর। 3 নম্বর প্রশ্ন এবার দেখুন, নিচের কোনটি আদর্শ পঠনের একটি বৈশিষ্ট্য? আদর্শ পঠনের বৈশিষ্ট্য নিচের কোনটি আপনাকে বলতে হবে। দেখুন, আমরা যখন আদর্শ পঠনের কথা বলি, আদর্শভাবে পাঠ করার কথা বলি, তখন আমরা নির্ভুলতাকে মাথায় রেখে করে থাকি। অর্থাৎ যখন কোনো শিশু কোনো এক নির্দিষ্ট পাঠকে কারেক্টলি নির্ভুলভাবে পড়তে পারবে, বুঝতে পারবে, তখন আমরা সেটাকে আদর্শ পঠন বলবো। ঠিক আছে, তারপর দেখুন 4র্থ প্রশ্ন, ভাষাগত কোন দুটি দক্ষতার মাধ্যমে শিক্ষার্থীরা ভাব গ্রহণ করতে পারে? এখানে ভাব গ্রহণের কথা বলা হয়েছে, মনে রাখবেন, মানে রিসেপটিভ স্কিলের কথা বলা হচ্ছে। অপশনগুলি দেখুন, কথন ও পঠনের মাধ্যমে। কথন ও পঠনের মাধ্যমে কি করে শিক্ষার্থীরা কথনের মাধ্যমে এক্সপ্রেস করতে পারে, এটা হলো এক্সপ্রেসিভ স্কিল। আর পঠন, এটা হলো রিসেপটিভ স্কিল। তো এটা হবে না, কেননা এখানে শুধুমাত্র গ্রহণ করার কথা, রিসিভ করার কথা বলা হয়েছে। খ অপশন বলছে পঠন ও লিখনের মাধ্যমে। দেখুন, পঠনের মাধ্যমে আমরা রিসিভ করতে পারি, এটা হলো রিসেপটিভ স্কিল। আর লিখন, এটা হলো এক্সপ্রেসিভ স্কিল। তো এটাও হবে না। তারপর গ নম্বর অপশন হলো শ্রবণ ও কথনের মাধ্যমে। দেখুন, শ্রবণ হলো রিসেপটিভ আর কথন হলো এক্সপ্রেসিভ, এটাও কারেক্ট হবে না। তারপর ঘ নম্বর অপশন হলো শ্রবণ ও পঠনের মাধ্যমে। ইয়েস, দিস ইজ দ্য রাইট আনসার। এটা হয়ে যাবে শুদ্ধ উত্তর। কেননা শ্রবণ মানে লিসেনিং অ্যান্ড রিডিংয়ের মাধ্যমে কি করি আমরা, এখানে লেখক বা কবি কি বলতে চাইছেন সেটাকে আমরা বুঝতে পারি পঠনের মাধ্যমে। আর কোনো বক্তার বক্তব্য শুনে বক্তা কি বলতে চাইছেন, কি সন্দেশ আমাদের দিচ্ছেন, সেটা বুঝতে পারি। তাই গ হবে শুদ্ধ উত্তর। তারপর 5 নম্বর প্রশ্ন দেখুন, সরব পাঠ কোন শ্রেণীর শিক্ষার্থীদের জন্য? দেখুন, পাঠ বা পঠনকে আমরা দুভাগে ভাগ করতে পারি। প্রধানত পঠন হলো সরব পাঠ, মানে যখন আমরা লাউডলি
বলে বলে পড়ি কোনো পাঠকে, কোনো বিষয়কে, তখন এটাকে বলা হয় সরব পাঠ, মানে লাউড রিডিং। ঠিক আছে। আর যখন আমরা যেমন অনেকটা পত্রিকা পড়ার মতো কোনো পাঠকে, কোনো বিষয়কে পাঠ করি, তখন এটাকে বলা হয় সাইলেন্ট রিডিং বা নীরব পাঠ। দেখুন, সরব পাঠ বিশেষ করে নিম্ন শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ হয়, আর উচ্চ শ্রেণীর বা যেমন হায়ার সেকেন্ডারি লেভেল, কলেজ লেভেল, বিশ্ববিদ্যালয় লেভেল, এ ধরনের লেভেলের শিক্ষার্থীদের জন্য প্রয়োজন নীরব পাঠ বা নীরব পঠনের, মানে সাইলেন্ট রিডিংয়ের। তো এখানে ক হয়ে যাবে শুদ্ধ উত্তর। নিম্নতর শ্রেণীর জন্য সরব পাঠ খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে। তারপর দেখুন 6 নম্বর প্রশ্ন কি বলছে। একটি কবিতা পাঠের ক্ষেত্রে মুখ্য বিষয় হলো, দেখুন রিডিং অফ এ পম, একটি কবিতা আমরা যখন পাঠ করি তখন কোন মুখ্য বিষয়কে মাথায় রেখে আমাদের সেটাকে পড়তে হয়। অপশন ক, বিষয় সম্পর্কে ধারণা। কবিতা পাঠ করার সময় বিষয়ের ধারণা খুব একটা গুরুত্বপূর্ণ হয় না, কবিতার রস আমাদের আস্বাদন করতে হয়। খ অপশন বলছে ব্যাকরণের খুঁটিনাটি বিশ্লেষণ করা। দেখুন, কবিতা পাঠ করে আপনি ব্যাকরণে কোথায় গণ্ডগোল রয়েছে, কোথায় কি মিস্টেক ভুল রয়েছে সেটাকে যাচাই করেন না, এটা হবে না। গ অপশন বলছে রসাস্বাদন করা। হ্যাঁ, এটা হয়ে যাবে শুদ্ধ উত্তর, কেননা কবিতা পাঠের ক্ষেত্রে তার রস আস্বাদন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তারপর 7 নম্বর প্রশ্ন দেখুন, শিক্ষার্থীদের উদ্দেশ্যে শ্রেণীকক্ষে শিক্ষক যা বলেন তা হলো, যখন আপনি শ্রেণীকক্ষে প্রবেশ করবেন অ্যাজ এ টিচার, একজন শিক্ষক হিসাবে, তখন এই শ্রেণীকক্ষে প্রবেশ করে আপনি যা যা বলবেন এটা কি? আপনি যা যা শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলবেন এটা হলো শিক্ষণ, টিচিং। খ হয়ে যাবে শুদ্ধ উত্তর। তারপর 8 নম্বর প্রশ্ন কি বলছে দেখুন, মাতৃভাষাকে কেন্দ্র করে যে কমিশনগুলি গড়ে উঠেছে তার মধ্যে একটি হলো, এখানে মনে রাখবেন ভারতে সময়ে সময়ে বিভিন্ন ধরনের শিক্ষামূলক কমিশন বানানো হয়েছে ভারতের শিক্ষার সংস্কার সাধন করার জন্য। এই শিক্ষামূলক কমিশনগুলি কিন্তু সবকটি মাতৃভাষাকে কেন্দ্র করে গড়ে ওঠেনি। যেমন হান্টার কমিশন, দেখুন একমাত্র হান্টার কমিশন মাতৃভাষা, মাদার টাংকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। বাকি রামমোহন কমিশন, তারপর অন্যান্য আছে দেখুন মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন, এগুলি ভারতের শিক্ষা প্রণালী, ভারতের শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করে নতুন করে গড়ে তোলার জন্য, শিক্ষা ব্যবস্থার মধ্যে সংস্কার সাধন করার জন্য বানানো হয়েছিল। ঠিক আছে, তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন ক। এবার 9 নম্বর প্রশ্ন দেখুন। ফ্রেন্ডস, আজ আমরা 15টি প্রশ্ন আলোচনা করব। ভিডিওকে আপনারা প্লিজ লাইক করবেন। আপনার মনে কোনো দ্বিধা, কোনো ডাউট থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। 9 নম্বর প্রশ্ন কি বলছে, নিচের কোনটি বাংলা ভাষা শিক্ষাদানের উদ্দেশ্য নয়? এখানে উদ্দেশ্য নয়, মনে রাখবেন নেগেটিভ আনসার আপনি খুঁজে বের করবেন। লেখার মধ্য দিয়ে মনের ভাব প্রকাশ করতে পারা, এটা মাতৃভাষা বা বাংলা ভাষা শিক্ষাদানের উদ্দেশ্য। কেননা লেখার মাধ্যমে আমরা যখন নিজেকে এক্সপ্রেস করতে পারি, নিজের মনের ভাব অন্যের সামনে প্রকাশ করতে পারি, এটা ভাষা শিক্ষাদানের বা মাতৃভাষা বা বাংলা ভাষা যে ভাষাই হোক, এটা শিক্ষাদানের উদ্দেশ্য হয়। তারপর খ অপশন বলছে পড়ার মধ্য দিয়ে মনের ভাব প্রকাশ করতে পারা। দেখুন, পড়ার মধ্য দিয়ে মনের ভাব প্রকাশ করতে পারা যায় কি? যায় না। আমরা যখন কোনো পাঠ করি, কোনো কিছু পড়ি, কোনো এক নির্দিষ্ট গদ্যাংশ বা কোনো পদ্যাংশ, তখন এটার মাধ্যমে আমরা নিজের মনোভাব প্রকাশ করি কি একজন পাঠক হিসাবে? না, আমরা কবির মনোভাব কি সেটা বোঝার চেষ্টা করি, লেখক কি বলতে চাইছেন সেটা বোঝার চেষ্টা করি। তো এখানে খ হয়ে যাবে শুদ্ধ উত্তর, কেননা এটা করা হয় না। বাংলা ভাষা শিক্ষাদানের উদ্দেশ্য পড়ার মধ্য দিয়ে মনের ভাব প্রকাশ করতে পারা নয়, লেখার মাধ্যমে এবং বলার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে পারা। কি করে উত্তর হলো আশা করি আপনি বুঝতে পারলেন। এবার 10 নম্বর প্রশ্ন দেখুন, নিচের কোনটি মাতৃভাষায় শিক্ষাদানের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য নয়? মাতৃভাষা শিক্ষাদান আগে ছিল, কিন্তু এখানে মাতৃভাষায় মানে মাদার টাঙ্গে যে শিক্ষা প্রদান করা হয় এটার কথা এখানে বলা হয়েছে। তো মাতৃভাষায় শিক্ষাদান করার উদ্দেশ্য
কি কি আপনারা জানেন। উদ্দেশ্য নয় কোনটি এখানে আপনি খুঁজে বের করবেন। ক অপশন বলছে মূল্যবোধের বিকাশ সাধন। দেখুন মূল্যবোধের বিকাশ সাধন করা মাতৃভাষা শিক্ষাদানের উদ্দেশ্য, তো এটা তো এখানে কারেক্ট হবে না। তারপর খ অপশন কি বলছে কল্পনা শক্তির পরিপূর্ণ বিকাশ সাধন। কল্পনা শক্তির পরিপূর্ণ বিকাশ সাধন করার জন্য কিন্তু মাতৃভাষায় শিক্ষাদান করা হয়, তো এটা তো হবে না। তারপর গ অপশন বলছে সামাজিক ও মানসিক সম্পর্কের বিকাশ সাধন। দেখুন সামাজিক ও মানসিক সম্পর্কের বিকাশ সাধন করার জন্য মাতৃভাষায় শিক্ষাদান করা হয় শিশুদের, তো এটাও হবে না। আর ঘ অপশন বলছে মানসিক পরিপুষ্টির সহায়কহীনতা। দেখুন মাতৃভাষায় শিক্ষাদান করলে মানসিক পরিপুষ্টির সাহায্য হয়, এখানে সহায়কহীনতা বলছে, অর্থাৎ বলছে যে মাতৃভাষায় শিক্ষাদান করার লক্ষ্য ও উদ্দেশ্য হলো সহায়কহীনতা, তো এটা তো উদ্দেশ্য নয়। এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ঘ। কী করে কারেক্ট আনসার হলো আশা করি আপনি বুঝতে পারলেন। এবার 11 নম্বর প্রশ্ন দেখুন, প্রাথমিক স্তরে শিশুদেরকে মাতৃভাষায় শিক্ষাদান অত্যাবশ্যক কেন? প্রাইমারি লেভেলে শিশুদেরকে মাতৃভাষায় কেন শিক্ষাদান করা হয় আপনাকে বলতে হবে। দেখুন অপশনগুলি কি বলছে, ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সাহায্য করে। দেখুন মাতৃভাষায় শিক্ষাদান শুধুমাত্র ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে সাহায্য করে না, এটাকে আমরা শুদ্ধ উত্তর দিতে পারবো না, আরও যুক্তিযুক্ত অপশন আছে কিনা আমরা যাচাই করব। খ নম্বর বলছে এর ফলে শিক্ষণ সহজ হয়। দেখুন মাতৃভাষায় শিক্ষাদান করলে যে সেটা কঠিন বিষয় হলেও সহজ হয়ে যাবে এমনটা সত্য নয়, এটাও কারেক্ট আনসার দিতে পারবো না। গ অপশন বলছে ছাত্রছাত্রীদের শিক্ষণের জন্য স্বাভাবিক পরিবেশ তৈরি করে। ইয়েস, এটা শুদ্ধ হয়ে যাবে, কেননা দেখুন যখন শ্রেণীকক্ষে মাতৃভাষার মাধ্যমে শিশুদের পাঠদান করা হবে তখন তাহারা স্বাভাবিক পরিবেশের বোধ করবে। ঠিক, তো এটা হয়ে যাবে শুদ্ধ উত্তর, কেননা মাতৃভাষায় যখন শিক্ষাদান করা হবে, যে শিশু বিদ্যালয়ে আসছে ও বাড়িতে যে নিজের মাতৃভাষায় কথা বলছে, ও যখন বিদ্যালয়ে এসে মাতৃভাষায় কোনো কিছু শুনবে, মাতৃভাষায় শিক্ষক শিক্ষয়িত্রী যখন ওকে পাঠদান করাবেন তখন সে বাড়ির মতো ন্যাচারাল এনভায়রনমেন্ট বোধ করবে। তারপর দেখুন 12 নম্বর প্রশ্ন, সুসম্পূর্ণ বাংলা অক্ষরযুক্ত সর্বাপেক্ষা প্রাচীন গ্রন্থটি হলো। সুসম্পূর্ণ, দেখুন কমপ্লিট বেঙ্গলি অ্যালফাবেট বিশিষ্ট বাংলা ভাষায় কোন গ্রন্থটি রচনা করা হয়? দেখুন এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে শ্রীকৃষ্ণ কীর্তন, চর্যাপদ হবে না। ঠিক আছে, সুসম্পূর্ণ, ঠিক আছে, এখানে কমপ্লিটলি বাংলা অক্ষর দিয়ে লেখা হয়েছে এমন বই হলো শ্রীকৃষ্ণ কীর্তন, এটা চর্যাপদ, রাজতরঙ্গিনী, মহাভারত নয়। তারপর 13 নম্বর প্রশ্ন দেখুন, বাংলা সনেটের জনক কে? সনেট মানে চতুর্দশপদী কবিতাবলী। এই চতুর্দশপদী কবিতাবলীর মধ্যে 14 লাইন বিশিষ্ট কবিতা রচনা করা হয়। ঠিক আছে, তারপর দেখুন এখানে বাংলা সনেটের জনক হলেন মাইকেল মধুসূদন দত্ত। আপনারা মনে রাখবেন বাংলা ভাষায় যে সনেট লেখার প্রথম আরম্ভ কে করেছিলেন? মাইকেল মধুসূদন দত্ত আরম্ভ করেছিলেন। মাইকেল মধুসূদন দত্ত আত্মবিলাপ কবিতা রচনা করেছিলেন, এটি হলো একটি চতুর্দশপদী কবিতাবলী বা সনেট। তারপর 14 নম্বর প্রশ্ন দেখুন, বাংলা ভাষার মূল উৎস কোনটি? মেইন সোর্স অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তো বাংলা ভাষার মূল উৎস কি আপনাকে বলতে হবে। হিন্দি ভাষা, প্রাকৃত ভাষা, বৈদিক ভাষা, কানাড়ি ভাষা। বাংলা ভাষার মূল উৎস হলো প্রাকৃত ভাষা, খ হয়ে যাবে শুদ্ধ উত্তর। তারপর দেখুন আজকের ভিডিওর সবশেষ প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় ননসেন্স হিউমারের প্রবর্তক কে? এই ননসেন্স হিউমারের প্রবর্তন বাংলা ভাষায় প্রথমে করেছিলেন কবি সুকুমার রায়, তো ক হয়ে যাবে শুদ্ধ উত্তর। ফ্রেন্ডস, আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে অন্য টপিক নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা পড়তে থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।